প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছেন, মা হলো আমাদের একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সকল দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময় নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। এই মা হতে গিয়ে আমাদের নারীদের অনেক ধরনের কষ্ট পোহাতে হয় এবং পরবর্তীতে কিছু কিছু সময়ে প্রসব পরবর্তী মৃত্যুর শিকারও হতে হয়। দর্শক বুঝতেই পারছেন, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেই ব্যাপারটি হচ্ছে ভ্যাজাইনাল বার্থ আফটার সি সেকশন। এর মানে হলো, প্রথম বাচ্চা সি সেকশন হওয়ার পর আমরা অনেকেই শঙ্কিত থাকি যে আমাদের দ্বিতীয় বাচ্চা বা পরবর্তী বাচ্চা আমরা নর্মাল ডেলিভারির মাধ্যমে নিতে পারবো কিনা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল কর্তৃক আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান উই কেয়ারে স্বাগত জানাচ্ছি। উপস্থাপিকা হিসেবে আছি আমি নাহরিয়া আমিন নুসরাত। আপনারা সকলেই জানেন, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের আমন্ত্রণ জানিয়ে থাকি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদেরই বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শিরিন ফাতেমা, সিনিয়র কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট। ম্যাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, আমরা প্রথমে জানতে চাইবো এই ভ্যাজাইনাল বার্থ আফটার সি সেকশন যে ব্যাপারটা, এইটা নিয়ে আসলে অনেকেই শঙ্কিত থাকি আমরা প্রতিনিয়ত, যে যেহেতু এখন বর্তমান প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে সি সেকশনের পরিমাণ অনেক বেশি, যে কারণে আমরা দ্বিতীয় বাচ্চা বা পরবর্তী বাচ্চা নেওয়ার সময় আমরা খুবই শঙ্কিত থাকি যে সেটা কি নর্মাল ডেলিভারিতে সম্ভব কিনা। এই বিষয়ে ম্যাম আপনার মতামত জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ভ্যাজাইনাল বার্থ আফটার সি সেকশন এটা একটা কনসেপ্ট যেখানে সম্ভব যে কোনো মা একবার যদি প্রথমবার যদি তার কোনো কারণে সিজারিয়ান সেকশন হয়ে থাকে, সেটার পরবর্তীতে তার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে কিনা। আসলে ডেলিভারি হয় দুইটাই পদ্ধতি, হয় নর্মাল ডেলিভারি হবে যেটা আমরা চেষ্টা করার মাধ্যমে, কিংবা তার ব্যথা ওঠার পরেও যেটা মাসিকের রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় মার জটিলতা কিংবা বাচ্চার জটিলতার জন্য আমাদেরকে এই ডেলিভারিটাকে কনভার্ট করতে হয় সি সেকশনে বা সিজারিয়ান সেকশন, যেখানে আমরা একটু অ্যানেস্থেশিয়ার মাধ্যমে বাচ্চাটা পেট কেটে বের করে নিয়েছি। এটাই হচ্ছে কনসেপ্ট। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এই সিজারিয়ান সেকশন কি প্রতিবারই করা লাগবে? এটা একটা পেশেন্টের কোশ্চেন, যে আমাদের কি প্রতিবারই অপারেশনের মাধ্যমে ডেলিভারি হবে কিনা। তো এগুলো আসলে কিছু কারণ থাকে যে কেন সিজারিয়ান সেকশন হলো, সেটার উপর ডিপেন্ড করে। এবং এই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের মতো যেই হসপিটাল যেখানে আমাদের লজিস্টিক কিছু সাপোর্ট আছে, যেটা আমরা অ্যাভেল করে এই অপারেশনের পরবর্তীতেও নর্মাল ডেলিভারি যদি সম্ভব হয়, সেখানে সিলেকশন কিছু ক্রাইটেরিয়া আছে, তার উপর নির্ভর করে আমরা এটা করতে পারি। এবং সবসময়ই যে সিজারিয়ান সেকশন, অলওয়েজ সিজারিয়ান সেকশন, এই কথাটা ঠিক না। সেটা আমরা কিছু অ্যাসেসমেন্টের মাধ্যমে সেটা আমরা তারপর ডিসিশন নিয়ে থাকি যে হ্যাঁ, এই মাকে আমরা পরবর্তীতে আবার সিজারিয়ান সেকশন করব নাকি ভ্যাজাইনাল বার্থ অ্যালাউ করতে পারবো। এটা আসলে ডিপেন্ড করবে, এবং এটা কতগুলো কোশ্চেনিয়ার এবং বিভিন্ন তার পাস্ট বেবির ডেলিভারির হিস্ট্রি, এগুলোর উপর ডিপেন্ড করবে। তবে এটা সম্ভব যে একটা সিজারিয়ান সেকশনের পরে সেকেন্ড ডেলিভারি আমরা ভ্যাজাইনালি করতে পারি। ধন্যবাদ ম্যাম, খুবই সময় উপযোগী একটি মতামত আমাদের দিয়েছেন। এবারে জানতে চাইবো, নর্মাল ডেলিভারি আফটার সি সেকশন, এই ব্যাপারটা একজন পেশেন্টের জন্য বা একজন মায়ের জন্য কতটুকু নিরাপদ? আমরা জানি যে সিজারিয়ান সেকশন মানে একটা অপারেশন। বাচ্চাটাকে আমরা অপারেশনের মাধ্যমে মার পেটে জরায়ুতেও ইনসিশন দিই এবং পেটেও, দুইটা জায়গায় কেটে তারপর আমরা বাচ্চাটাকে নিয়ে আসি। তো এই ব্যাপারে মার জন্য একটু শঙ্কা থেকেই যায় যে পরবর্তীতে তার যদি নর্মাল ডেলিভারি আমরা অ্যালাউ করি, সেটা তার সম্পূর্ণ প্রসেসটা কীরকম হবে সেটার একটা রিস্ক থাকে। তবে এই কেস সিলেকশন যদি উপযুক্ত হয় যে আমরা কোন মাকে এটা অ্যালাউ করব, এটা ঠিক যে প্রত্যেকটাই সিজারিয়ান সেকশনকে যে আমরা
নর্মাল ডেলিভারিতে ট্রায়াল দিতে পারবো সেটা ঠিক নয়। আমাদেরকে এটা অ্যাসেস করতে হবে যে কোন মা মানে ক্রাইটেরিয়া ফুলফিল করবে, যে তার কেন আগে এর মধ্যে কতগুলো কোশ্চেনিয়ার থাকবে, যে মার কারণে নাকি বাচ্চার কারণে, কোন কারণে আমরা অপারেশনটা করেছিলাম। এবং এখন যা দেখা গিয়েছে হাই রিস্ক প্রেগনেন্সি অনেক বেশি। হাই রিস্ক প্রেগনেন্সি মার বয়স, হাইট এবং তার কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজের সাথে জড়িত। তারপরে এখন যেহেতু আর্টিফিশিয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে জন্ম অনেক বেড়েছে, সেখানে টুইন, ট্রিপলেট এইগুলোও আমাদের সামনে আসতেছে, যার জন্য ম্যাটার্নাল ডিজিজের সাথে এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে ডিসিশন নিতে হচ্ছে যে একটা মাকে আমরা স্বাভাবিক নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারবো, কিংবা তাকে ইলেকটিভভাবে অপারেশন করব, কিংবা একটা মাকে আমরা নর্মাল ডেলিভারিতে ট্রায়াল দিয়েছি কিন্তু কিছুক্ষণ পরে, কিছুক্ষণ না, সে 8 to 10 আওয়ার্স তো লাগে একটা নর্মাল ডেলিভারি হতে, সেটা যদি স্মুথ প্রোগ্রেস করে লাস্ট মুহূর্তে দেখা যায় যে বাচ্চার কিছু ইমার্জেন্সি, যেমন বাচ্চার ফিটাল ডিস্ট্রেস হতে পারে, বাচ্চা পেটে পায়খানা করে দিতে পারে, মার প্রেশার বেড়ে গিয়ে খিঁচুনি দেখা দিতে পারে। এই কয়েকটা ইমার্জেন্সি সিচুয়েশন হয় যেখানে আগে পানি ভেঙে যেতে পারে এবং অনেক পানি চলে গেলে তো আসলে পানিতেই তো বাচ্চা ডেলিভারি হয়। এগুলো কিছু সিচুয়েশনে আমাদেরকে তখন ইমার্জেন্সি ডিসিশন নিতে হয়। তো এই কতগুলা পয়েন্ট মাথায় রেখে আমরা তখন চিন্তা করি যে কেন তাকে আমরা সিজারিয়ান করলাম, পরবর্তীতে তার যদি আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করি তাহলে তার রিস্ক কত থাকবে, সেটা কিছুটা রিস্ক থাকবে, সেটা পেশেন্টকে ডিসকাস করে নিতে হবে। এবার প্রশ্নটা চলেই আসে, এই যে রিস্ক ফ্যাক্টরটা কোন ধরনের? দর্শকরা জানতে চাইছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে রিস্ক ফ্যাক্টর আমরা বলছি, এক্ষেত্রে মৃত্যু ঝুঁকি আছে কিনা কোনো মায়ের? জি, ব্যাপারটা এরকম, রিস্ক ফ্যাক্টরটা অবশ্যই মায়ের মৃত্যু ঝুঁকির সাথেই জড়িত, তার চেয়ে বেশি জড়িত বাচ্চার মৃত্যু ঝুঁকির সাথে। আসলে একটা বাচ্চা যখন পূর্বে অপারেশন থাকে, পরবর্তীতে যখন আমরা ট্রায়াল দিই, তার যখন ব্যথা ওঠে, আসলে ডেলিভারির ব্যথা আর একটা রিস্ক যেটা থাকে, পূর্বের জরায়ুতে যে আমরা অপারেশন করেছিলাম সেটা ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে, ওই সেলাইটা খুলে যাওয়ার ভয় থাকে। তো এইটা যদি ছিঁড়ে যায় বা মার পেটে থাকা অবস্থায় যদি জরায়ুর ডিসকন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস অপারেশন সাইট হয়, তখন বাচ্চা গ্রিভিয়াস কন্ডিশন হয়, মার পেটেই সে বের হয়ে যায় উইদাউট অপারেশন, তখন তো বাচ্চা খারাপ হয় এবং রক্তক্ষরণ স্টার্ট হয়, যার জন্য মাও পরবর্তীতে রিস্কে থাকে। মাকে তো আমরা বাহির থেকে অ্যানালাইসিস করতে পারি, পালস, ব্লাড প্রেশার দেখতে থাকি, কিন্তু বাচ্চা পেটের ভিতর কতটুকু খারাপ হয় এটা বুঝতে বুঝতেই জিনিসটা অনেক সিরিয়াস পর্যায়ে চলে যায়। এই জন্যই জিনিসটা একটু রিস্কি। তবে মেটিকুলাস অবজারভেশন এবং কেস সিলেকশন, যেটা আমি বলছি, যে যদি প্রথম থেকে আমরা ঠিক করি যে হ্যাঁ এই পেশেন্টকে আমরা ট্রায়াল দিব, সেক্ষেত্রে এগুলাকে মিনিমাইজ করা যায়। তবে এখানে মাথায় রাখতে হবে যে এই রিস্কটা পেশেন্টকে পূর্বেই পরিপূর্ণভাবে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমি কোন রিস্কে হাত দিব। এই জন্য আমাদের সিলেকশন অফ প্লেসও ঠিক করতে হবে যে হ্যাঁ আমি এই হসপিটালে এই ব্যাপারগুলোকে অ্যালাউ করবো কিনা, যেখানে আমার সার্বক্ষণিক ইমার্জেন্সি ফেস করার ব্লাড ট্রান্সফিউশন এবং যখনই লাগে তৎক্ষণাৎ যাতে আমি সিজারিয়ানের মাধ্যমে এই বাচ্চাটাকে বের করে ফেলতে পারি। এবং ক্লোজ মনিটরিংয়ে যখন আমরা ট্রায়াল দিই তখন আমরা বুঝতে পারি বাচ্চার সিটিজি, কন্টিনিউয়াস সিটিজি দেখা হয়, এটা হচ্ছে বাচ্চার যে হার্টবিট সব কিছু অ্যাসেস করা হয় এবং এটা রিটেন এবং ডকুমেন্টারি থাকে। সুতরাং পেশেন্টও দেখতে পারবে যে হ্যাঁ তার বাচ্চাকে আমরা মনিটর করছিলাম, এটা ভালো আছে, ততক্ষণ আমরা দেখছি। কিন্তু যখনই এটা একটু আপ ডাউন করবে কিংবা মার পালস বেড়ে যায়, যদি কোনো ইমার্জেন্সির দিকে পেশেন্ট যায়, তখন আমরা সেটাকে আসলে পেশেন্টদেরকে আমাদের কাউন্সেলিংই করা থাকে যে আমরা ট্রায়াল দিব, প্রোভাইডেড এভরিথিং ইজ গুড ইট উইল কন্টিনিউ। কিন্তু যদি কোনো সমস্যা দেখা যায়, আসলে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে তো কোনো কাজ করা যাবে না, তখন আমরা পূর্ব হতেই তাদের কাছে কনসেন্ট নিয়েই রাখি যে ওই সময় আমরা অপারেশন করে ফেলবো, অপারেশনের মাধ্যমে বাচ্চাটা বের করে ফেলবো, তখন আমরা এটা ডিসকন্টিনিউ করব এবং এটা তখনই সাথে সাথেই আমরা অপারেশনের মাধ্যমে বাচ্চাটা বের করে ফেলে আর এই ঝুঁকিটা থাকবে না। কিন্তু যদি আমি কোনো মনিটরিং ছাড়াই সেটাকে অ্যালাউ করি, তখন কিন্তু মার জীবনের রিস্ক থাকবে এবং অপারেশনও হয় অনেক সময় ডেড বেবি। এটা হচ্ছে আরও ট্র্যাজেডি যে অপারেশনও লাগলো কিন্তু আমরা বাচ্চাটাকেও পেলাম না, কারণ যেহেতু রক্তক্ষরণ শুরু হয়ে যায় মার পেটেই বাচ্চা মরে যাওয়ার ভয় থাকে এবং এই রিস্কটা এত বেশি যে এর জন্য অনেকে অনেক সময় ভয় পায়। কিন্তু জিনিসটা আমরা একটা সেফ টাইমেই যদি বাচ্চাটা বের করে আনতে পারি,
সেক্ষেত্রে কিন্তু এই ভয়টা থাকে না। এটাই আর কি, এটা একটু মেটিকুলাস কেয়ারফুল থাকতে হয় মার প্রতি, কন্টিনিউয়াস ভিজিলেন্স থাকতে হয়। ধন্যবাদ ম্যাম, অনেক গুরুত্বপূর্ণ এবং মোস্ট ডিমান্ডিং একটা প্রশ্নের উত্তর পেলাম। এবার যে বিষয়টা সামনে চলেই আসে সেটা হচ্ছে, যদি কোনো মা চায় যে আমার দ্বিতীয় বাচ্চা বা পরবর্তী বাচ্চা আমি নর্মাল ডেলিভারি ট্রাই করবো, সেক্ষেত্রে সে কি পূর্ববর্তী কোনো প্রস্তুতি নিতে পারে কিনা? এটা খাবার দাবার হতে পারে, ব্যায়াম হতে পারে, মানে এই ধরনের কোনো পূর্ব প্রস্তুতি কি মা করতে পারে কিনা, সেক্ষেত্রে যদি কিছু বলতেন। জি ধন্যবাদ। এখানে একটা ব্যাপার যে আমি কেন এইবার ট্রাই করব, একটা হতে পারে যেটা আমি বললাম, মার কিছু কজ থাকে, সেই মার কজ যদি পুনরায় এবারও থাকে তাহলে তার সেটা সম্ভব না, সেটা দূর করারও সম্ভব না। যদি মার অনেক সময় যেটা হয় যে মার বাচ্চার সাথে পেলভিসের রিলেশনশিপটা ঠিক থাকে না, সেই ক্ষেত্রে লেবারটা প্রলং হয় এবং স্ট্রমি হয়, যার জন্য এটা আলটিমেটলি ডেলিভারি হয় না। তো মা তো আর পরিবর্তন হয় না, সুতরাং সেই মাকে আমরা পরবর্তীতে আর ট্রাই করি না। কিন্তু বাচ্চার গ্রাউন্ডে যেসব অপারেশন হয়, যে পূর্ববর্তীতে তার বাচ্চা উল্টা ছিল ওই জন্য অপারেশন হয়েছে, কিন্তু এবার তার বাচ্চার পজিশন ঠিক আছে, কিংবা পূর্ববর্তীতে বাচ্চার ফুল নিচে ছিল কিন্তু এবার ফুল নিচে নাই, এখন আসলে অত্যাধুনিক সব আল্ট্রাসোনো এত অ্যাভেলেবেল যে সবসময় আমরা পিন পয়েন্ট করতে পারতেছি যে বাচ্চার মার পেটে পানির পরিমাণ কেমন, ফুল কোথায়, তার পজিশন কি, যার ইভেন বাচ্চার ওয়েট কেমন। তো এই জিনিসগুলো জানা থাকলে আমাদের জন্য একটা সুবিধা। তো এই জন্য আমরা প্রথমেই সিলেকশন করে মাকে বলি যে হ্যাঁ আপনাকে আমরা ট্রায়াল দিব। তো এই ক্ষেত্রে মার ডিজিজ যদি থাকে, ডায়াবেটিস বা তার গুড কন্ট্রোল হবে, আসলে অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর থাকলে আমরা এগুলাকে অ্যালাউ করতে চাই না। একটা ভেরি ক্লিন কাট পেশেন্টকেই আমরা সিলেক্ট করি এই ব্যাপারে, যে তার এই ডেলিভারির সময় যাতে কোনো ইমার্জেন্সি না হয়। একটা হাইপার টেনশনের পেশেন্টকে যদি আমরা ট্রাই করি, তখন প্রেশারে তো যদি নর্মাল ডেলিভারির সময় তার চেষ্টাকালীন সময় যদি তার প্রেশার বাড়ে তখন তো তাহলে সমস্যা, তাহলে তাকে গুড কন্ট্রোল থাকতে হবে। তো এই প্রস্তুতিগুলাই তাকে নিতে হবে যে সে তার ওবেসিটি, তার ডায়াবেটিস, তার প্রেশার, এগুলা সে থাকতে পারবে না, এগুলা সে কন্ট্রোল করে রাখবে। এবং তার আসলে ডায়েটারি ফ্যাক্টর বেশি ইয়ে করে না, যদি না এটা বিগ বেবি হয়। বিগ বেবি হলে তো আমরা সেটা ট্রায়ালই দিব না। আসলে কিছু ক্রাইটেরিয়া আছে যেমন ফিক্সড, যে এই পয়েন্টগুলোকে আমরা হাইলাইটে রাখি যে এদেরকে আমরা দিব, এদেরকে আমরা দিব না। সেক্ষেত্রে সাকসেস রেট তারপরেও কিন্তু 50%, নট দ্যাট 100%। এটা আমরা পেশেন্টকে বলি যে আপনাকে আমরা ট্রায়াল দিলেই যে এটা নর্মাল ডেলিভারি হবে তা না, কারণ ডেলিভারি চলাকালীন, প্রসেসটা চলাকালীন সময় কিছু ইমার্জেন্সি প্রবলেম হয়। তার মধ্যে এবার এটা অ্যাড হয় যে তার একটা প্রিভিয়াস স্কার আছে, সেলাই আছে পেটে। তো এই ফলে এই কম্বিনেশনটা অ্যাসেস করেই তাকে রিস্ক বেনিফিট বলে আমরা সেটা অ্যাসেস করি এবং চেষ্টা করে থাকি। সুতরাং তার প্রস্তুতিমূলক ব্যাপারগুলো এতটুকুই। আসলে আমাদেরকে বেশি অ্যালার্ট থাকতে হয়, ইকুইপমেন্ট উইথ দ্য প্রসিডিউর এবং ভেরি ভিজিলেন্স টু দ্য পেশেন্ট অ্যান্ড দ্য বাচ্চার কন্ডিশন অলসো। ধন্যবাদ ম্যাম। এই যে ম্যাম আপনি বলছিলেন যে কিছু অ্যাসেসমেন্টের মাধ্যমে অ্যানালাইসিস করে আপনারা ফাইনালি একটা সিদ্ধান্তে উপনীত হন যে এই পেশেন্টকে নর্মাল ডেলিভারিতে ট্রায়াল দেবেন কিনা। তো সেক্ষেত্রে ম্যাম পেশেন্টের কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনারা দেখে থাকেন? ধন্যবাদ। এটাই আসলে VBAC-এর মূল কনসার্ন একটা টপিকস, যে আমরা আসলে কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে কোনো মাকে বলবো যে হ্যাঁ আপনার নর্মাল ডেলিভারি হতে পারে। আসলে সেটা প্রথমেই ডিপেন্ড করবে যে পূর্বের সিজারিয়ান সেকশন তার কেন হয়েছিল। সেটা কি কোনো ইমার্জেন্সি কারণে হয়েছিল যেটা খুব ভালো ছিল, নর্মাল হতে হতেও শেষমেশ হয়নি, কিংবা ইলেকটিভভাবেই কিছু কারণ ছিল যেটা এই মুহূর্তে আর নাই, এই প্রেগনেন্সিতে আর নাই। তো এই দুইটা ব্যাপার ইন্ডিকেশন, দ্যাট মিনস ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন কী ছিল, সেটাকে সামনে রেখেই আমরা আসলে দেখব যে সেই ফ্যাক্টরগুলো এখনও আছে কিনা। এটাকে রিকারেন্ট কজ বলা হয়। যদি রিকারেন্ট কজ হয় তাহলে তো আমাদের কিছুই করার নাই, যা গতবার হয়েছে এবারও তাই হবে। কিন্তু নন রিকারেন্ট কেসগুলোকে আমরা সামনে রেখে তখন আমরা অ্যাসেস করি যে হ্যাঁ, যে এই পেশেন্টকে আমরা ট্রায়াল দিব কি দিব না। সেক্ষেত্রে আমরা ভাগ করে ফেলি ম্যাটার্নাল ফ্যাক্টর এবং ফিটাল ফ্যাক্টর, বাচ্চার ফ্যাক্টর। ম্যাটার্নাল ফ্যাক্টর যেগুলো, যে তার কজ জানার পরে আমরা দেখি, এবার অ্যাসেস করে দেখি এবার সে নর্মাল ডেলিভারির জন্য যোগ্য কিনা, এবং কিছু হিস্ট্রি পূর্বের যেটা নেই, যে পূর্বের অপারেশনটা তার ইমার্জেন্সি সময়ে হয়েছিল, কিংবা কোনো জুনিয়র ডাক্তার করেছিল, কিংবা তার ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লেগেছিল, কিংবা তার সেলাইতে অপারেশনের পরে ইনফেকশন হয়েছিল,
কিংবা মানে পোস্ট অপারেটিভ, পার অপারেটিভ এবং ইমিডিয়েট যে প্রবলেম সেগুলো তার স্মুথ ছিল কিংবা স্ট্রমি ছিল সেটাও আমরা জিজ্ঞাসা করি। এবং জুনিয়র সিনিয়রের অপারেশনের মধ্যেও একটা ব্যাপার থাকে যে তার স্কারটা আমরা অ্যাসেস করি যে এইবারের স্কারটা তার কেমন। আসলে এবার নর্মাল ডেলিভারি ট্রায়াল করলে মূল স্ট্রেংথটা তো সেই স্কারের উপরে যাবে, যেটা তার প্রথম ডেলিভারির সময় ছিল না বা একটা ইনট্যাক্ট ইউটেরাসে থাকে না। কিন্তু যেহেতু এটা একটা অপারেটেড ইউটেরাস, সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন সময় কোন কারণে তার অপারেশনটা হয়েছিল। বর্তমানের ফ্যাক্টরে আসি যে তার কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে কিনা। যদি তার ডিজিজ থাকে কিংবা সে টুইন হয় কিংবা তার প্রেজেন্টিং পার্ট ঠিক না, ব্রিচ হলে উইথ কশাস করা যাবে কিন্তু একটু রিস্ক থাকবে। তারপরে হচ্ছে এইবারের তার স্কার অ্যাসেসমেন্ট করি আমরা, এটা এখন আলট্রাসাউন্ডের মাধ্যমে করা যায়। স্কার থিন হয়ে গেছে না, স্কার ইন্টিগ্রিটি বলে যে এই ইন্টিগ্রিটিটা তার ঠিক আছে কিনা। ইভেন পেটের উপরের স্কার দেখেও আমরা অনেক সময় বুঝতে পারি এই স্কারটা হেলদি কি হেলদি না, তাতে বোঝা যায় ভিতরেরটাও হেলদি কি হেলদি না। এরপরে আসে কিছু ফ্যাক্টর অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে বেবি ইটসেলফ। বেবি যদি বিগ এনাফ হয়, আমাদের দেশের জন্য আমরা 3 কেজি থেকে 3.5ও একটু রিস্ক থাকে। বিলো দিস আমরা এরকম ওয়েটের বাচ্চাকে অ্যালাউ করাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে অ্যালাউ করার পর যদি বাচ্চা ডিউ টু ওয়েট এসে আটকায় তাহলে তো আর সেটা সাকসেস হলো না। সেকেন্ড ফ্যাক্টরটা দেখি মার পেটে পানি, যেটাকে আমরা লাইকার বলি, সেটা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। আসলে লাইকারের থেকেই তো বাচ্চার ডেলিভারি হওয়ার চান্সটা বেশি থাকে। অলিগোহাইড্রোমনেন্স একটা কন্ডিশন যেখানে পানি কমে যায়, বা এই কন্ডিশনে অ্যালাউ করে তো লাভ হবে না। সুতরাং আমরা অ্যাসেস করি বাচ্চার ওয়েট, তারপর হচ্ছে বাচ্চার মায়ের পানি কেমন আছে, প্লাসেন্টা যেটা ফুল সেটার লোকেশনটা কেমন, সেটার লোকেশনটা যদি সিজারিয়ানের স্কারের মধ্যে থাকে এটা রিস্ক থাকে, তাহলে এই জাতীয় ক্ষেত্রে ব্লিড হওয়ার চান্স থাকে। তারপরে আমরা দেখি যে মার পেলভিসটাকে আবার অ্যাসেস করি যে এটা পর্যাপ্ত আছে কিনা বাচ্চাকে বের করার জন্য। এছাড়া আরও অ্যাসোসিয়েটেড যেসব মার ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা থাইরয়েড আদার কোনো ডিজিজ আছে কিনা সেটাও আমরা দেখি নিই। এই কিছু পয়েন্ট মাথায় রেখে আসলে এগুলো অ্যাসেস করে যদি সব ঠিক থাকে উইথ প্রপার কাউন্সেলিং, তখন আমরা পেশেন্টকে কাউন্সেলিং করি যে আমরা আপনাকে ট্রাই করব, কিন্তু যদি কোনো ইমার্জেন্সি সমস্যা হয় এই অ্যাসেসমেন্টগুলো তো আমরা আগেই করতে পারি এতক্ষণ যেটা বললাম, কিন্তু ট্রায়াল দেওয়ার পরেও কিছু ইমার্জেন্সি সিচুয়েশন আসতে পারে। বাচ্চা পেটে পায়খানা করে দিয়ে বাচ্চার ফিটাল হার্ট রেট হ্যাম্পার হতে পারে, মার শরীরের কন্ডিশন ডিটোরিয়েট করতে পারে। এগুলো যদি থাকে তখন আমরা তাদের অ্যাসেসমেন্টের সাথে সাথে একটা কনসেন্ট নিয়েই রাখি যে আমরা ইমিডিয়েট সিজারিয়ান সেকশন করব। এবং যেই হসপিটালে ইমিডিয়েট সিজারিয়ান সেকশনের ব্যবস্থা আছে উইথ কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য লেবার প্রসেস, এটা আমরা সার্বক্ষণিক নিবিড় পরিচর্যা করি মার কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ ফিটাল কন্ডিশন। একটা যেটা বললাম কন্টিনিউয়াস ইলেকট্রনিক ডিভাইস, সেটা আমরা লাগাই রাখি যা বাচ্চার হার্টবিটটাকে শো করে, তার কাউন্ট শো করে এবং কোনো ডিসেলারেশন হচ্ছে কিনা সেটা আমরা মানে এটা তো প্রতিবার যে দেখা সম্ভব না, এটা মনিটরিংয়েই দেখা যায় এবং মাকেও মনিটর করতে থাকি। এইসব ফ্যাসিলিটি যেখানে আছে এবং যখনই প্রয়োজন আমরা আসলে লেবার রুমের সাথে সিজারিয়ান সেকশনের রুম থাকতে হবে, যাতে আমাদেরকে এক ফ্লোর থেকে আরেক ফ্লোর ট্রান্সফার করা যাবে না, এই রুম থেকে এই রুম, এবং ইন প্রেজেন্স অফ যে ওইখানে যে সিজার করতে পারে ইমিডিয়েট, এটা এমন কোনো না যে অনকল তার কনসালটেন্ট আসবে তারপরে সিজার হবে, তাও না, নট দ্যাট অ্যানেস্থেটিক্সও। তো ফুল 24 আওয়ার উইথ ব্লাড ট্রান্সফিউশন, যেখানে এই সার্বক্ষণিক সুবিধা, সেসব সেন্টারে এটাও একটা ক্রাইটেরিয়া যে আমি কোন সেন্টারে তাকে ট্রায়াল দিব। এই ক্রাইটেরিয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, না হলে তো আমি কেমন করে তাকে করব, তাকে তো রিস্ক, এটা তো তাকে রিস্কে ফেলে দিয়ে আমি এই জিনিসটা করতে পারি না। সেই জন্য এই ক্রাইটেরিয়ার মধ্যে হসপিটাল, মার কন্ডিশন এবং বাচ্চার কন্ডিশন, ইভেন প্রিভিয়াস হিস্ট্রি অ্যালং উইথ দ্য প্রেজেন্ট হিস্ট্রি, এগুলো হচ্ছে কনসিডারেশনে রাখতে হবে। বয়সটা কি আমরা কনসিডারেশনে রাখতে পারি কিনা? বয়স কি কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে? যদি কোনো মা প্রথম বাচ্চা সি সেকশনের পর পরবর্তী বাচ্চা নর্মাল ডেলিভারি করতে চায়, সেক্ষেত্রে বয়স কি কোনোভাবে এতে বাধাগ্রস্ত করতে পারে কিনা? অবশ্যই বয়স তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পেশেন্ট সিলেকশনের মধ্যে যখন আমরা নাম্বার অফ প্রেগনেন্সি, তারপর হচ্ছে তার এজ অফ ফার্স্ট প্রেগনেন্সি, এবং বর্তমান একটা বাচ্চা 10 বছর আগে হয়েছে, এখন মার বয়স 35, এক্ষেত্রে বয়স তো অবশ্যই একটা ফ্যাক্টর। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ফার্টিলিটি
উইথ গুড ভ্যাজাইনাল ডেলিভারির বয়স হচ্ছে 18 থেকে 24। এখনকার দিনের মায়েরা পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে একটা সিকিউর অবস্থায় যাওয়ার পরে তারা প্রেগনেন্সি নেয়। তো তখন এই মধ্যে মার বয়স চলে আসে, এটাকে আমরা এল্ডারলি প্রাইমি বলি। 30-এর পরেই একটু রিস্ক প্রেগনেন্সি থাকে, এবং এইখানে বয়সের একটা ফ্যাক্টর থাকে এভাবে যে পেলভিসে বাচ্চা ডেলিভারি হবে, পেলভিসের এক্সপানশন হওয়ার ক্যাপাসিটি একটু কমে যায় বয়স হওয়ার ফলে। তাতে হয় কি, যে লাস্ট মুহূর্তে বাচ্চা বের হওয়ার সময় যে ফাইনাল একটা এক্সপানশন হয়ে বাচ্চা বের হয়ে আসে, এগুলো হ্যাম্পার হয়। তো এল্ডারলি মাদের যে সমস্যাটা হয় সেটা তো আসলে একটা বিরাট ফ্যাক্টর। বয়স একটা ফ্যাক্টর, বেশি বয়স হয়ে গেলে আমরা তখন সেটাকে একটা নেগেটিভ পয়েন্ট হিসাবেই ধরি। ধন্যবাদ ম্যাম, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর দিয়েছেন। এবারে জানতে চাইবো অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে এই ধরনের সার্ভিস আছে কিনা, এই ভ্যাজাইনাল বার্থ আফটার সি সেকশন, নর্মাল সি সেকশনের পরবর্তী নর্মাল ডেলিভারি, এটাকে এই সংক্রান্ত সকল ধরনের স্বাস্থ্য সেবামূলক সুবিধা কি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেটা বললাম, সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে ভেন্যু, যেটা হসপিটাল যেখানে মা ডেলিভারি করবে, সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে এই সুযোগ সুবিধাটা আছে। নট অনলি ডেলিভারি রুম, সাথে সিজারিয়ান সেকশন রুম, অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টেরও ইনভলভমেন্ট আছে। এসব ক্ষেত্রে আমরা অনেক সময় এপিডুরাল অ্যানেস্থেশিয়াও প্রিফার করে থাকি, এবং এই ব্যবস্থাটা এই হসপিটালে আছে, যাতে মা ইনিশিয়াল ফেজ অফ লেবার প্রসিডিউরে তখন তারা একটু দুশ্চিন্তামুক্ত থাকে এবং আরামে থাকে, যেহেতু তার লেবারের যে প্রথম দিককার হ্যাসেল সেটা তাকে ক্যারি করতে হয় না। এপিডুরাল অ্যানেস্থেশিয়াতে স্মুথ লেবার প্রোগ্রেস হয় এবং পেইনলেস ডেলিভারি একটা মায়ের অধিকার। তো এই ব্যাপারটা এখানে সম্ভব, এবং এইখানে যে ইন্টিগ্রিটি অফ মানে গাইনি ডিপার্টমেন্ট এবং অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট, এটা খুবই সমন্বয় আছে, যার জন্য আমরা ইমিডিয়েটলি এই সার্ভিসটা পাই। এবং এই হসপিটালে এই ব্যবস্থাটাগুলো থাকার জন্যই এইটার আসলে সাফল্যটা বেশি, এবং আমাদের এখানে বেশ কয়েকটা ডেলিভারি হয়েছে অত্যন্ত সফলতার সাথে, এবং আমরা চেষ্টা করব যাতে এইটা আমরা আরও এই সার্ভিসটাকে আরও বেশি ফ্রুটফুল করার জন্য, যাতে অনেক মা এসে সেবাটা নিতে পারে। এবং এই জন্য আমরা এটা অ্যান্টিনেটাল চেক আপের সময় তাদেরকে প্রস্তুতি করে রাখি যে আপনাদেরকে আমরা ট্রায়াল দিব, আপনাদেরকে আমি এভাবে সিলেকশন করে উইথ দ্য অল ইনভেস্টিগেশন অ্যান্ড অল লজিস্টিক সাপোর্ট, এটা আমরা চেষ্টা করে থাকি, এবং এই ব্যবস্থাটাই এই হসপিটালে আছে। ধন্যবাদ ম্যাম। এবার একটা প্রশ্ন চলেই আসে, সেটা হচ্ছে যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল ওয়ান অফ দ্য কর্পোরেট হসপিটাল ইন চিটাগং। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো খরচটা পেশেন্টের অনেক ব্যয়বহুল। তো সেক্ষেত্রে ম্যাম আপনার কাছে জানতে চাইবো, এই ধরনের অপারেশনের ক্ষেত্রে বা এই ধরনের ডেলিভারির ক্ষেত্রে আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের খরচ সাধারণের কি সাধ্যের মধ্যে কিনা? জি, ধন্যবাদ। অবশ্যই এখানে একটু কস্টের ব্যাপার থাকবে, যেহেতু একটা ডেলিভারি প্রসিডিউর, আর এটা আমরা মেটিকুলাসলি তাকে মনিটর করব। এই মনিটরিংয়ের যেই ব্যাপারগুলো, ইনস্ট্রুমেন্টেশনের যেই ব্যাপারগুলো, এবং অনেক ক্ষেত্রে এই আগের যেহেতু স্কার আছে, আমাদের সেকেন্ড স্টেজ যেটা বলে, যখন বাচ্চা এক্সপানশন হয় ফুল ডাইলেটেশনের পরে, অনেক সময় মার একটু কষ্ট হয় বা একটু ডিলে হয়, সেটা আমরাকে কাটশট করি, সেকেন্ড স্টেজ বলে এটাকে, সেটা আমরা কাটশট করি। এটার জন্য আমাদেরকে ফোরসেপ কিংবা ভেন্টুজো ইনস্ট্রুমেন্টের ডেলিভারির দিকে যেতে হতেও পারে। আর এই ব্যাপারটা, এটা যেহেতু একটু এক্সপার্টাইজ, এবং এখানে কিছু কস্ট আসতে পারে। আদারওয়াইজ নর্মাল ডেলিভারি আমরা এখন যেই অ্যাপোলো হসপিটালে আমরা একটা অনুভবের একটা প্যাকেজ দেওয়া হয়েছে, যেটাতে নর্মাল ডেলিভারি সাশ্রয়ী মূল্য, এটা আসলে এত বেশি না। কিছু খরচ আসে যদি পেশেন্ট এপিডুরাল অ্যাভেল করতে চায়, এপিডুরাল ক্যাথেটারটা এবং অ্যানেস্থেটিস ইনভলভমেন্ট যেহেতু হয়, এইসব প্রসিডিউরগুলোর কিছু আলাদা কস্ট আসে। এবং আমরা অবশ্যই একটাই কস্ট নিই, যদি এটাকে কনভার্ট করা লাগে সিজারিয়ান সেকশনে, তখন আমরা শুধু সিজারিয়ান সেকশনের এই কস্টটা নিই, কারণ এখানে আর দুইটা কস্টের ব্যাপার থাকবে না, কারণ সে তো আলটিমেটলি একটা মেথডেই ডেলিভারি করে। যদিও এখানে কিছুটা সময় এবং প্রসিডিউরগত কিছু ইউটিলাইজেশন থাকে লেবারের, কিন্তু সেটা আমরা একটা ডেলিভারিতে রাখি, যেটা পেশেন্টের জন্য একটু কস্ট ইফেক্টিভ হয়। এবং এটা কর্পোরেট হিসাবে যে অনেক বেশি সেটা না, এরকম একটা ডেলিভারি
প্রসিডিউর যে পেশেন্ট অ্যাভেল করতে পারে সেটাই অনেক বড়। এবং যেটা হয় নর্মাল ডেলিভারি হলে পেশেন্ট পরের দিনই বাসায়, অনেক সময় সেম ডেজেও বাসায় চলে যেতে পারে, তার বাচ্চার কাছে, তার সংসারে ফেরত চলে যেতে পারে। এইসব গেইন এবং সব কিছু চিন্তা করলে এটা কিন্তু খুব একটা কস্ট এফেক্টিভ না। সুতরাং পেশেন্টের কস্ট এফেক্টিভ তখনই চিন্তা করতে হয় যে খরচ যেটা আসে হসপিটালে স্টে, মা কয়দিন হসপিটালে থাকলো সেটা পড়ে। যদি আমরা এটা ডেলিভারি করতে পারি তখন মা সেম ডে কিংবা নেক্সট ডেতেই বাসায় চলে যেতে পারে। সেটা অবশ্যই একটা কস্ট এফেক্টিভ ব্যাপার তার জন্য এবং পুরো প্রসিডিউরটা। এটাই আমার মনে হয়, এটা সেরকম কোনো এক্সট্রা কস্ট কিছু না, তবে কিছু কস্ট বেশি আসে, এটাই আর কি। এটা পেশেন্টকে আমরা ইনফর্ম করে দিই। তবে এখন যেসব প্যাকেজ যে হয়েছে সেটার মাধ্যমে ওরা এই প্রসিডিউরটাকে অ্যাভেল করতে পারতেছে সহজেই। ম্যাম, এই সি সেকশন পরবর্তী নর্মাল ডেলিভারি বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ আপনি দিতেন। জি, অনেক ধন্যবাদ। আসলে এই ডিসকাশনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তেই উপনীত হতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে পেশেন্টের নর্মাল ডেলিভারি করতে গিয়ে যখন আমরা সিজারিয়ান সেকশন করি তখন সেই প্রসিডিউরটাকে রেকটিফাই করার জন্য তার সেকেন্ড প্রেগনেন্সিতে আমরা সেটাকে আবার নর্মাল করার চেষ্টা থাকে, এবং সেইটাই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের এই একসাথে বসা। আসলে যখন যেসব কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো যদি ফুলফিল করে তাহলে আমরা কিন্তু প্রথম সিজারের পরে নর্মাল ডেলিভারি করতে পারি এবং সাফল্যতার সাথেই করতে পারি, এবং সেটাতে আমরা অনেক ঝুঁকি কমাতে পারি। একটা অপারেশনের কিন্তু অনেক ঝুঁকি থাকে মা এবং বাচ্চার। তো এই ঝুঁকিটা কমানোর জন্য এবং এই যে একটা সাকসেস পদ্ধতি যেটা অ্যাপোলো ইম্পেরিয়াল নিয়ে এসেছে, এটা যদি পেশেন্ট অ্যাভেল করে তাহলে তাদেরও এই রিপ্রোডাক্টিভ যে জার্নি সেটা তারা অনেকটা এনজয় করতে পারে আসলে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তারা যদি চিন্তা করে যে এটাতে মার মোটিভেশন অনেক লাগে, এই মোটিভেটেড মারা তারা নিজেরা, আমরা একটা কাউন্সেলিং করি প্রতিটা প্রসিডিউরে, প্রতিটা পেশেন্টকে ইন্ডিভিজুয়ালি আমরা কাউন্সেলিং করি যে তোমার এই সিকোয়েন্সগুলো হবে, এই স্টেজগুলো তোমাকে পার করতে হবে, এবং তারপরে তুমি চাইলে এই জিনিসটা, এটা আসলে দুই সাইডেরই ব্যাপার। আমি চেষ্টা করলাম, পেশেন্টকেও কোঅপারেট হতে হবে এবং সেটা খুব সুন্দরভাবে সুন্দর একটা জার্নিতে শেষ করা যায়। এবং আলটিমেটলি এই সার্ভিসে অনেক মাই খুবই হ্যাপি এবং তারা তাদের বাচ্চা নিয়ে বাসায় খুব খুশি মনেই গেছে। যার জন্য আমার কাছে মনে হয় যে রুগীরা যদি চায়, পেশেন্ট যদি চায়, তারা এখানে এসে সার্ভিসটা নিতে পারে। এবং এটা একটা সুন্দর একটা ব্যবস্থা যার মাধ্যমে একটা মা তার বাচ্চার ডেলিভারির যে ব্যাপারটা সেটা তারা পূরণ করতে পারে এই হসপিটালে এই সার্ভিসটার মাধ্যমে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ একটা সময়োপযোগী আলোচনা করার জন্য, যেটার মাধ্যমে পেশেন্টরা অনেক বেনিফিটেড হবে এবং আমার মনে হয় এটা তাদের অ্যাডপ্ট করা উচিত, এবং উইথ প্রপার কাউন্সেলিং অ্যান্ড ম্যানেজমেন্ট আমরা এই সার্ভিসটা দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। সুধী দর্শক, এতক্ষণ আমরা আলোচনার মাধ্যমে জানলাম সি সেকশন পরবর্তী নর্মাল ডেলিভারি কতটা নিরাপদ, বা এই ক্ষেত্রে একজন মা কি কি পন্থা অবলম্বন করতে পারে, তার কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারে, এবং আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে কি কি সুবিধা আছে। আশা করি আমাদের আজকের এই আলোচনায় আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আমাদের উইকেয়ারের অন্য কোনো বিষয়ে, অন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সাথেই থাকুন। ধন্যবাদ।